আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে যেটা কথা বলবো সেটা হচ্ছে ব্লু ইকোনমি অ্যান্ড ওশেন অ্যাকাউন্টস। আমরা জানি আমরা যখন আজকের দিনে দাঁড়িয়ে কথা বলছি তখন ইকোনমি একসময় ব্রাউন ছিল, তারপরে এটাকে আমরা গ্রিন ইকোনমি বললাম। গ্রিন ইকোনমি মানে হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইকোনমি, সেটা তৈরি করা। আর আজকে আমরা কথা বলছি ব্লু ইকোনমি। শব্দটা হয়তো নতুন, কিন্তু আমাদের অনেকের কাছে বিষয়গুলো কিন্তু নতুন নয়। সেজন্য আমি চেষ্টা করব বোঝাতে যে কিভাবে ব্লু ইকোনমির মাধ্যমে আমরা ইকোনমির অ্যাকাউন্টসটাকে আরেকটু বাড়াতে পারি, আরো একটু অর্গানাইজ করতে পারি, এবং এর সাথে আমরা যখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সেট করি তখন তার চ্যালেঞ্জগুলো এবং তখন তার নানা বিষয়গুলোকে আমরা তুলে ধরতে পারি বিভিন্ন উপাত্তের মাধ্যমে। তো আসুন আমরা আমার প্রেজেন্টেশনে যাই। প্রথম যেটা বলছিলাম যে গ্লোবাল ইকোনমি বহুদিন যাবৎ, গত প্রায় 20 বছর যাবৎ এক ধরনের লো গ্রোথ ট্র্যাপের মধ্যে পড়ে আছে। অর্থাৎ ছোট ছোট কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রিরা এক ধরনের হাই গ্রোথে যাচ্ছে। আমরা সবাই জানি বাংলাদেশ গত 10 বছরে এশিয়ার মধ্যে হাইয়েস্ট ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করছে। এর আগের 10 বছরে চায়না ছিল হাইয়েস্ট ইকোনমিক গ্রোথ। সুতরাং যখন আপনি দেখবেন যে ইকোনমিক গ্রোথ গুলো কিন্তু সব ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপ কান্ট্রিগুলো, লার্জার বিগার ইকোনমি গুলো এক ধরনের লো গ্রোথ ট্র্যাপে পড়ে আছে। এর মূল কারণ ছিল যে অনেক রিসোর্স, তারা ল্যান্ড বেসড রিসোর্স যেগুলো ছিল সেগুলো প্রচুর ব্যবহার করে ফেলছে। যখন আপনার রিসোর্স আস্তে আস্তে নিঃশেষিত হয়ে যায় তখন ইকোনমিক গ্রোথের জন্য নানা রকমের পদ্ধতির পরিবর্তন লাগে। আমরা আলোচনা করব, সেটা দেখব। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে বাড়তি চ্যালেঞ্জ হচ্ছে কোভিড। আমরা সবাই পরিচিত কোভিড নিয়ে। ইনফ্যাক্ট আমি আজকে আসতে চাচ্ছিলাম আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য, কিন্তু আমার ফ্যামিলি রাজি হচ্ছে না, যেহেতু আমি হার্টের রোগী সেজন্য। এবং কোভিড আমাদেরকে আরো একটা নতুন চ্যালেঞ্জের ধাপে নিচ্ছে, সেটা হচ্ছে আমরা কিভাবে ইকোনমিক গ্রোথটাকে বাড়াতে পারি এবং সেটা কোন দিকে যাবে। সো সারা পৃথিবী, সেই সাথে আমরাও চেষ্টা করছি পৃথিবীর লো গ্রোথ ট্র্যাপ থেকে কিভাবে বেরিয়ে যেতে। এবং এই জায়গায় ব্লু ইকোনমি বা ওশেন ইকোনমি একটা চমৎকার সুযোগ তৈরি করে দিচ্ছে, সেটা আমরা এখন দেখব। আমরা যদি আগে যেটা বলছিলাম যে এর আগে পুরো ইকোনমিতে যদি আমি চিন্তা করি কিভাবে ইকোনমিক গ্রোথ গুলো ছিল, একটা ছিল এক সময় এগ্রিকালচার লেড ইকোনমিক গ্রোথ, তার সাথে ছিল রিভার, পন্ডস, ইনল্যান্ড ওয়াটার, তার সাথে ছিল আন্ডারগ্রাউন্ড রিসোর্সেস যেমন মিনারেল রিসোর্সেস, অয়েল এন্ড গ্যাস, ইভেন ওয়াটার, তার সাথে ছিল ফরেস্ট, এবং সেই সাথে অবভিয়াসলি হিউম্যান বিং। তো আমরা যদি চিন্তা করি যে ইকোনমিক গ্রোথ গুলো কিভাবে আসছিল, এটার বেসে যেটা ছিল সেটা ছিল এই রিসোর্স। নতুন কি রিসোর্স আমাদের আসলো? ওশেন ইজ এ হিউজ, আমরা জানি পৃথিবীর 2 ভাগ ওশেন রিসোর্স, এবং এই যে 2 ভাগ ওশেন রিসোর্স, হিউজ রিসোর্স, প্রায় 70%, তার মাত্র লেস দেন 5% যেটাকে আমরা এখন পর্যন্ত ন্যাশনাল বাউন্ডারিতে উল্লেখ করতে পারছি। বাকি অংশটা এখনো খোলা, এখনো ওপেন। সুতরাং নিউ রিসোর্সটাকে যদি আমি চিন্তা করি তাহলে লেট আস সি পৃথিবীতে যারা ওশেন বেসড ইকোনমি গড়ে তোলার চেষ্টা করছে, আমি কিন্তু আইল্যান্ড ইকোনমির কথা বলছি না। আমি বলছি না যে সমস্ত কান্ট্রি বেসিক্যালি ছোট ছোট আইল্যান্ড, সেগুলো না। বড় বড় কান্ট্রিগুলো কিসের উপর ডিপেন্ড করছে, তার অনেকগুলো মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি অলরেডি আছে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন ধরেন আর্টিজানাল ফিশারিজ। আমরা বলছি আর্টিজানাল ফিশারিজ অর্থাৎ আমাদের ট্রেডিশনাল জাল দিয়ে যে মাছগুলো ধরা হয়, আমাদের সাগরেও কিন্তু সেভাবেই ধরা হয়। হাইটেক কোনো মেশিন, জাহাজ আমরা এখনো খুব একটা ব্যবহার করি না।
এটা একটা অ্যাক্টিভিটি, এটা চলে আসছে, এটা বাংলাদেশে ছিল না বলা যাবে না, এটা ছিল। আমরা এটার অ্যাকাউন্টসটা সেপারেটলি করি নাই। তার বাইরে পৃথিবীব্যাপী আমাদের শিপিং, এখানেও বাংলাদেশ একেবারে খারাপ কাজ করছে না। এই সেন্সে শিপিং লাইনে বাংলাদেশ প্রচুর ম্যান পাওয়ার ব্যবহার করছে, এবং সেটা ম্যান পাওয়ার এক্সপোর্টের মতো হিসাবে যদি যান, দেখবেন যে এই ওশেনকে কেন্দ্র করে আমাদের শিপিং ইকোনমিটা ইজ নট দ্যাট ব্যাড, কিন্তু এখন আমরা ওভাবে অ্যাকাউন্টস তৈরি করি। অয়েল অ্যান্ড গ্যাস, বাংলাদেশে অয়েল অ্যান্ড গ্যাস এতদিন পর্যন্ত ছিল ল্যান্ড বেসড। আপনারা গ্যাস ফিল্ডগুলো জানেন। তার বাইরে তিতাস সবচেয়ে বড়, জালালাবাদ গ্যাস ফিল্ড, বাখরাবাদ গ্যাস ফিল্ড। তো তার বাইরে এখন অলরেডি ভোলাতে নতুন গ্যাস ফিল্ড চালু হয়েছে। কিন্তু সেই সাথে আমরা যখন এই ওশেন বাউন্ডারিটা পেলাম আনক্লজের মাধ্যমে, তখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা বিশাল বাউন্ডারি পেলাম, যেখানে আমরা অয়েল অ্যান্ড গ্যাস রিসোর্স এক্সপ্লোর করতে পারি বা করা যাবে। এটা একটা ইকোনমি, আমি আসবো এটা পৃথিবীতে কে কত বড়। ক্রুজিং, ক্রুজিং বলতে যদি জাহাজে ট্রাভেলিং ইন দ্য বে, এটা আমাদের এখানে এখনো পপুলার না, কিন্তু গ্লোবালি কোয়াইট পপুলার। সিবেড মাইনিং আমরা খুব একটা করছি না, বাট দেয়ার আর পটেনশিয়াল। সিবেড মাইনিং বলতে সিবেড থেকে নানা রকমের রিসোর্স সংগ্রহ করা, এবং এটা সারা পৃথিবী করে আসছে। এই কাজগুলো পৃথিবীতে অলরেডি আছে। যদি পৃথিবীর এই ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে আপাতত আমরা শেয়ার করি, তাহলে দেখতে পাবেন সবচেয়ে বড় শেয়ার পৃথিবীতে এখন, এটা 2010 সালের স্ট্যাটিস্টিক্স, সবচেয়ে বড় শেয়ার হচ্ছে অয়েল এন্ড গ্যাস, 34%। দ্বিতীয় শেয়ারটা হচ্ছে, এখানে একদম 26%, এটা হচ্ছে ট্যুরিজম, মেরিন অ্যান্ড কোস্টাল ট্যুরিজম। ইটস কোয়াইট বিগ, যদিও আমাদের দেশে এটাকে বিগ পাচ্ছেন। সো লার্জার গ্রুপ হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, তারপরে হচ্ছে কোস্টাল ট্যুরিজম, তারপরে হচ্ছে পোর্ট, গ্লোবালি পোর্ট এবং পোর্ট রিলেটেড অ্যাক্টিভিটিস কোয়াইট বিগ। তারপরে রয়েছে মেরিন ইকুইপমেন্ট, ভুলে যাবেন না, মেরিন ইকুইপমেন্টের প্রচুর ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে, এটাও ব্লু ইকোনমির অংশ। ফিশিং, যেটাকে আমরা অনেক বড় করে দেখছি, এটা কিন্তু খুব বিশাল অংশ না। ফিশ প্রোডাকশনে যদি যান, তাহলে দেখবেন ফিশিং মাত্র 5% রাফলি, আর fish processing another 5%. So roughly about 10% যদি চিন্তা করে দেখেন। ফিশিং 5%, ফিশ প্রসেসিং। ওয়াটার ট্রান্সপোর্ট, এটা শিপিং এর অংশ, 5%, এবং শিপ বিল্ডিং এন্ড রিপেয়ার্স, দ্যাটস এ বিগ ইকোনমি, 4%। সাথে নতুন করে আসছে অ্যাকুয়াকালচার। অলরেডি 2010-এ গ্লোবালি এই ছিল শেয়ার অফ ইকোনমিক। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা এখনো এই ব্লু ইকোনমির অ্যাকাউন্টসটা না করাতে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না বাংলাদেশে জিডিপি এটা কত অংশ, কিংবা টোটাল ব্লু ইকোনমিতে এই বিভিন্ন অংশগুলো কে কত। আমরা যখন অ্যাকাউন্টস এর কথা বলছি, তখন আমরা চিন্তা বলছি যে এই অ্যাকাউন্টস গুলোকে আলাদা করা, এর অনেকগুলো কিন্তু অ্যাকাউন্টেড অলরেডি, কিন্তু আমরা ব্লু ইকোনমির কন্ট্রিবিউশন হিসেবে দেখাতে পারছি না, কারণ আমাদের কাছে সেই স্ট্যাটিস্টিক্সটা নাই। কিন্তু এটা শুধু একা না, এর সাথে আরো অনেকগুলো অ্যাক্টিভিটি অ্যাড হচ্ছে। যেমন ধরেন, এখানে দেখবেন শিপ বিল্ডিং অ্যাক্টিভিটি, এটা একটা মেজর সেক্টর, এবং যত দিন যাবে ভুলে যাবেন না, শিপিং অ্যাক্টিভিটি গ্রোথ রেট ইজ গোইং টু বি হায়ার এন্ড হায়ার। সুতরাং শিপ বিল্ডিং অ্যাক্টিভিটি ইজ অলসো ওয়ান অফ দি মেজর অ্যাক্টিভিটিস। সাথে কিন্তু শিপ ব্রেকিংও আছে। সো যতই আমি আসবো এনভায়রনমেন্টাল ইস্যুসে, বাট আপাতত ইকোনমিক অ্যাক্টিভিটি বোঝার জন্য দিস ইজ অলসো মেজর অ্যাক্টিভিটি। পৃথিবীতে সব দেশই কোনো না কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করে, শিপ ব্রেকিং ইজ অলসো এ মেজর অ্যাক্টিভিটি। আমরা এটাকে কন্ট্রোল করতে চাই, অর্গানাইজ করতে চাই, সেটা ভিন্ন জিনিস, কিন্তু দিস ইজ এ মেজর অ্যাক্টিভিটি। ফিশিং অলরেডি বলছি,
বাংলাদেশের মতো দেশে দিস ইজ অ্যান অ্যাক্টিভিটি বাট ইটস নট এ লার্জ অ্যাক্টিভিটি। আমার টোটাল ফিশ প্রোডাকশনের ডিপ সি যদি আমি কোস্টালটাকে বাদ দিই তাহলে আপনি খুব বেশি পাবেন না, 1/3 এর নিচে ফিশিং অ্যাক্টিভিটিস। ড্রাই ফিশ প্রসেসিং এর একটা অ্যাক্টিভিটি এটাও আছে বাংলাদেশে, বাট গ্লোবালি এগুলোর মাত্রা কম, আমাদের দেশে এগুলো বেশি। লক্ষ্য করবেন আমাদের দেশে এগুলো বেশি, এর কারণ হচ্ছে এগুলো লো টেক অ্যাক্টিভিটি। লো টেক অ্যাক্টিভিটি করা সহজ এবং সেটাই আমরা করে আসছি। সুতরাং ব্লু ইকোনমির পটেনশিয়াল যখন চিন্তা করবেন তখন কিন্তু দেয়ার আর হিউজ পটেনশিয়াল। পোর্ট, যেটা যেটা হচ্ছে চিটাগং পোর্টের একটা ছবি, পোর্ট ইজ অলসো এ মেজর অ্যাক্টিভিটি এবং যত দিন যাচ্ছে পোর্টের সংখ্যা বাড়বে, পোর্টের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে। এই ইকোনমিক অ্যাক্টিভিটিটা ব্লু ইকোনমি, ওশেন ইকোনমির সাথে জড়িত। আমরা যখন বলি ইকোনমিক কন্ট্রিবিউশন অফ দ্য ওশেন, যখন আমরা বলি, আমরা যখন এই অ্যাকাউন্টসটাকে তুলে ধরতে চাই তখন আমাদের মাথায় রাখতে হবে কোনগুলো ওশেন ইকোনমির অংশ। মেরিন ইকুইপমেন্ট, এই জিনিসটাকে অনেকে ভুলে যান। এই যে চেইন দেখছেন, অ্যানকোর তৈরি হয়, লাইফ জ্যাকেট তৈরি হয়, হাজার হাজার ছোট ছোট ইকুইপমেন্ট তৈরি হয় যেগুলো আসলে মেরিন ইকুইপমেন্টের অংশ। এটাও কিন্তু কোয়াইট এ লার্জ ইকোনমিক অ্যাক্টিভিটি আমি দেখাবো। কোস্টাল ট্যুরিজম, রিভার বেসড ট্যুরিজম, বাট এটা কোস্টাল এরিয়াতে যাচ্ছে। এই যে রিভার বেস এরিয়া, কোস্টাল বাংলাদেশের মতো দেখেন রিভার, যেখানে রিভারের প্রস্থ প্রায় 1 কিলোমিটার, এরকম একটা ইকোনমিতে কোস্টাল ট্যুরিজম probably is going to also improve. ডিপেন্ড করবে আপনি রুলস এন্ড রেগুলেশন, আমরা পরে বসছি। শিপিং লাইন্স, সিএনএফ এজেন্টস, এটাও একটা মেজর অ্যাক্টিভিটি। যতই শিপ বাড়বে তার সাথে এটাও বাড়বে। আরেকটা নতুন জিনিস, গ্লোবালি খুব কম বাট আমাদের দেশে কোয়াইট হাই, সেটা হচ্ছে আমাদের সল্ট প্রোডাকশন। সো এই একটা হচ্ছে, এগুলো সব ব্লু ইকোনমির, ওশেন ইকোনমির অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটি, যেটা আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যখন ইকোনমিক অ্যাক্টিভিটি বলছি, আমরা যখন ব্লু ইকোনমির কথা বলছি, এগুলো প্রত্যেকটার আলাদা অ্যাকাউন্টস, প্রোডাকশন অ্যাকাউন্টস মেনটেন করা উচিত অথবা স্ট্যাটিস্টিক্স তৈরি করা উচিত। তার বাইরে নতুন নতুন ইকোনমিক অ্যাক্টিভিটি এখন আসছে। গ্লোবাল প্রেডিকশন হচ্ছে গ্লোবাল ওয়ার্ল্ডের 7% পর্যন্ত ইকোনমিক গ্রোথ হবে যদি আমরা ওশেনটাকে ব্যবহার করি। সুতরাং ভুলে যাবেন না, লো গ্রোথ ট্র্যাপ থেকে বেরিয়ে আসার জন্য সারা পৃথিবী ওশেনের দিকেই যাচ্ছে এবং এই চাপ যখন বাড়বে, এটা অনেকটা টেকনোলজির সে দৌড়ের মতো। আমরা যদি এখন তৈরি না থাকি, যখন তৈরি হব তখন তারা বলবে যে না, এখন আর এগুলো করা যাবে না। সো আমি মনে করি এখনই সময় আমাদের ইকোনমিতে এই ইনভেস্টমেন্ট গুলো আনার। এবং কি কি আসতে পারে, যেমন ধরেন এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেরিন অ্যাকুয়াকালচার। সমুদ্রের মধ্যে আপনি ওপেন, যেটাকে আমরা এখন করছি আর্টিজানাল ফিশারির মাধ্যমে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং হচ্ছে। তার মানে আমি সমুদ্রের মধ্যে এরকম খাঁচা তৈরি করে এখানেই পোনা উৎপাদন করছি, এখানেই আমি তৈরি করছি আমার মাছের ব্যবস্থা। খুব সহজেই 6 মাস সময়ের মধ্যে এই প্রোডাকশন তৈরি করা সম্ভব আমাদের দেশেও সম্ভব, বাট লার্জ ইনভেস্টমেন্ট লাগবে। বাট এটা আসছে, এটা হয়তো ইকোনমিক অ্যাক্টিভিটি তৈরি করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। এটা একটা ইন্টারেস্টিং, এটাও আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা প্ল্যান্ট। এটা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন যদি খেয়াল করে থাকেন, এটা আসলে ফ্রেশ ওয়াটার প্রোডাকশন প্ল্যান্ট, অর্থাৎ সমুদ্রের পানিকে ফ্রেশ ওয়াটার রূপান্তর করা। এরকম প্ল্যান্টও পৃথিবীতে আসছে। দিজ আর অল ইকোনমিক অ্যাক্টিভিটিস যেটা সি বেসড, সি কে চিন্তা করে। উইন্ড পাওয়ার, এটা অনেকেই আমরা জানি, গাছদের উইন্ড পাওয়ারের কথা আমরা বলতে পারি না, বাট উইন্ড পাওয়ার সি বেসড, এটাও অনেক দেশে আসছে। আমাদের দেশে হবে কিনা, ফিজিবল কিনা, সেটা পরের ব্যাপার, সেটা টেকনিক্যাল স্পেসিফিকেশন ব্যাপার, বাট ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে এগুলো আসছে। সি বেস সোলার, সাগরের উপরে সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি গ্রিড লাইনে দেয়া, তো মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি গ্লোবালি উঠে আসতেছে। উইন্ড পাওয়ার, যেমন দেখেন এখানে এই যে ঢেউ আসে আর যায়, তার মাধ্যমে প্রপেলার করে সম ইন্টারেস্টিং আপনি দেখবেন যে এরা তৈরি করে ফেলছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। আমাদের মতো দেশে যেখানে প্রতিদিন
দুবার জোয়ার ভাটা আসে এবং যেখানে 6 ফিট উঠে নামে, সেখানে দিস ইজ এন ইন্টারেস্টিং টেকনোলজি। উইন্ডের চেয়ে এটার পটেনশিয়াল অনেক হাই আমাদের মতো দেশে। মেডিসিনাল ইউজ, সমুদ্রের প্রচুর প্রাণী আছে, আপনারা হয়তো এটাকে দেখে বুঝে উঠতে পারছেন এটা কি। এটাকে সামুদ্রিক শসা বলে। এটা প্ল্যান্ট না, এটা একটা প্রাণী। প্ল্যান্ট না মানে এটা গাছ না সে অর্থে, বাট এটা একটা প্রাণী। এটা নড়াচড়ে খুব কম, অল্প জায়গায় নড়াচড়া করে। পৃথিবীতে যত বিউটিফিকেশন, যত ধরনের কেমিক্যাল পাচ্ছেন, তার একটা মেজর অংশ এটা থেকে আসে। প্রতি কেজি কয়েক $1000। এটাও এখন ফার্মিং হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, এবং এটাকে প্রোডাকশন করার জন্য, এক্সট্রাক্ট করার জন্য ব্যবস্থা হচ্ছে। পৃথিবীর অনেক দেশে কাজই করছে। আন্ডার ওয়াটার ট্যুরিজম, এই যে এটা আপনি মালদ্বীপে গেলেও পাবেন। আপনি চলে যাচ্ছেন সমুদ্রের নিচে, সাবমেরিনের মতো দেখে এবং দেখতে পাচ্ছেন। সমুদ্রের উপরে যেমন আমরা ট্যুরিজম করি, আন্ডার ওয়াটার ট্যুরিজম অনেক দেশে হয়ে গেছে। এই ডিফিকাল্ট, আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট এন্ড হোটেল চলে আসতেছে পৃথিবীতে। তার মানে সি বেসড, অর্থাৎ আমি যেভাবে এই জমিটাকে ব্যবহার করছি, সাগরটাকে আমি প্রায় একইভাবে ব্যবহার করে আমি ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে বাড়াচ্ছি, এবং এটাও কিন্তু তৈরি হচ্ছে যত দিন যাচ্ছে। দিজ আর অল কামিং এজ এন ইকোনমিক অ্যাক্টিভিটি। এই ধরনের আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট এটা এখন চালু হয়েছে মালদ্বীপের মতো দেশে। এটা আন্ডার ওয়াটার ট্যুরিজম, এটাও আপনি মালদ্বীপে গেলে পাবেন। অর্থাৎ অনেক দেশ কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিতে মালদ্বীপ যে খুব বিশাল এগিয়ে আছে তা না। মালদ্বীপের অর্ধেক জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা। এই সমস্ত জায়গায় বাংলাদেশেরই কাজ করে। সুতরাং প্রয়োজনীয় সুযোগ সুবিধার সাথে এগুলো সব বাংলাদেশে দাম করে চলে আসবে, বুঝতেও পারবেন না, এবং এগুলো হতে পারবে। যদি নতুন ইকোনমিকে যদি চিন্তা করেন, তাহলে নতুন ইস্যু আসবে। কিরকম নতুন ইস্যু? যে আমরা আমাদের বুঝতে হবে ওশেনটা লার্জার দেন দিস দ্য ল্যান্ড। আমরা 56,000 বর্গ কিলোমিটারে যে চিন্তা করছি ল্যান্ড অ্যাক্টিভিটি, ওশেনে যখন যাবেন এটা কিন্তু অনেক বিশাল। কেন বিশাল? একটা হচ্ছে বাংলাদেশের প্রায় সমান আয়তনের সমুদ্র সীমা, কিন্তু ডিফিকাল্ট হচ্ছে সমুদ্রের সম্পদ আর এর সম্পদের সাথে একটা পার্থক্য আছে। সমুদ্রের সম্পদ মুভ করে যাচ্ছে। শুরুতে বলছিলাম 70% সমুদ্র কিন্তু দেশের সমুদ্র সম্পদের মধ্যে মাত্র 3% টোটাল, লেস দেন 5 বলছিলাম, রাফলি 3-4%, যেটা আসলে ওন বাই সাম কান্ট্রিজ, যেটাকে আমরা বলছি এটা আমার জায়গা। কিন্তু বাকি যে রয়ে গেল 98%, 96%, এটার কোনো ওনারশিপ নাই। এটা এখনো ওপেন অ্যাক্সেস, এবং এটাতে ওপেন অ্যাক্সেস মানে ওটা অন্যদের নামেও ব্যবহার করতে পারে। পৃথিবীর বহু দেশ, জাপানের মতো দেশ প্রশান্ত মহাসাগরে বাস করে জাপান, কিন্তু তার ফিশিং অ্যাক্টিভিটি আটলান্টিকেও চলে গেছে। That's what they have done. So remember, fishing activity global. আমরা এখনো আর্টিজানাল ফিশিং এ রয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে ব্লু ইকোনমিকে এক্সট্রাক্ট করার জন্য exploration cost is higher, technological need is higher. এটা ল্যান্ড বেসড ইকোনমির মতো সহজ না। ল্যান্ড বেসড ইকোনমিতে আমি গরু দিয়ে হাল দিয়ে চাষাবাদ করে ফেলছি। সমুদ্রে ইটস নট দ্যাট ইজি, ইটস নট ইজি, ইটস এ কস্টলি ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা মাথায় রাখতে হবে। এর অর্থ এই না যে কস্টলি ইকোনমিক অ্যাক্টিভিটি মানে হচ্ছে নট প্রফিটেবল। ইকোনমির জন্য ইট ইজ এ গেইন। এই ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদের হাতে আসতে হবে। যদি আমরা সাগরকে নিজের সম্পদ মনে করি, যদি আমরা মনে করি সাগর বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, তাহলে সেখানে আপনার প্রোডাকশন সিস্টেম নিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সমুদ্র ল্যান্ডের মতো না। ল্যান্ডের ডাইমেনশন কিন্তু মোটামুটি 3টা: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সমুদ্রের মধ্যে সমুদ্রের ডেফিনেশন নিয়েও প্রচুর মজার মজার কথা আছে। সাগরকে যখন জিজ্ঞাসা করবেন, যখন একজন সায়েন্টিস্টের কাছে যাবেন, তখন সাগরকে কি বলে একটু আপনি বা আমি কনফিউজড হয়ে যাব। বেশ কিছু বছর আগে আমার মনে আছে আমরা একটা সেমিনারে গিয়েছিলাম এসকাপে।
রফিক সাহেবও ছিলেন। সেই সেমিনারে আমরা যখন কথা বলছিলাম, সারাদিন আমরা অনেক শুনলাম। শোনার পরে একসময় একটা সেমিনারের একটা অংশে একটা রুমে আমি যখন ছিলাম, আমি তো ইকোনমিস্ট, আমি তখন জিজ্ঞাসা করলাম সায়েন্টিস্টকে, আচ্ছা আমি এতক্ষণ আলোচনা করে সাগরের ডেফিনেশনটা খুঁজে পাচ্ছি না। সে একটু অবাক, বললো বলো কি? আমি বললাম সাগর বলতে তুমি আসলে এতক্ষণ যা দেখালে আমাদেরকে সেটা হচ্ছে পানি, সাগরের ডেফিনেশনের মধ্যে। আর পানির ভেতরে যত ধরনের জীব জন্তু বাস করে সবই দেখালে সাগরের অংশ। পানির নিচে আর একটা মাটি আছে, আর মাটির নিচে আরো সম্পদ আছে, ওটা সাগরের অংশ কিনা বলো? বলো হ্যাঁ ওটাও সাগরের অংশ। তার মানে বুঝতে পারছেন, মাটি যেমন, মাটির নিচের অংশকে আমরা যখন মাটির সম্পদ চিন্তা করি, প্রাণী চিন্তা করি, সাগরটাকে চিন্তা করলে শুধু পানি চিন্তা করবেন না, এটার নিচেও কিন্তু প্রচুর সম্পদ, এবং এই ডাইমেনশনটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে সাগরের সম্পদগুলো ফিউজিটিভ, আজকে এখানে আছে কালকে এখানে নাই। অনেকটা পাখির মতো, পাখি যেরকম ঘুরে বেড়ায়, সাগরের সম্পদও ঘুরে বেড়ায়, কখনো এই দেশে থাকে কখনো আরেক দেশে চলে যায়, আরেক দেশে চলে গেলে আরেকজনের জালে ধরা পড়ে মারাও যায়। তার মানে সম্পদ আহরণের কম্পিটিশনটা ডিফারেন্ট দেন ইনল্যান্ড। এই ডাইমেনশনটা যেন আমাদের মাথায় থাকে। আর সম্পদের আরেকটা অংশ পানিতেই নাই, ফ্লোটিং, জাহাজ উপর দিয়ে চলে যাচ্ছে। ট্রান্সপোর্টেশন একটা বিশাল ইকোনমি, ট্যুরিজম একটা বিশাল ইকোনমি, এটা কিন্তু সমুদ্রের সাগরের পানির ভেতরেই ঢুকে নাই। এরকম ইকোনমি কিন্তু ছোটখাটো ইকোনমি না। মাথায় রাখতে হবে যে সামুদ্রিক রিসোর্সটা ইন্টারকানেক্টেড। বঙ্গোপসাগর আমাদের, বাট ভুলে গেলে চলবে না যে আমাদের পাশে ভারত যদি কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করে সেটা আমাকে এফেক্টেড করবে। আমার পাশে মায়ানমার যদি তার ইকোনমিক অ্যাক্টিভিটি তার জায়গায় কিছু করে তাহলে আমাকে এফেক্ট করবে। তো এই যে ইন্টারকানেক্টিভিটি, ব্লু ইকোনমির অ্যানালাইসিসে এটা চিন্তা করা উচিত, এটা রেগুলেশনে চিন্তা করা উচিত। ওনারশিপ অফ ফিউজিটিভ রিসোর্সেস, অর্থাৎ রিসোর্স চলে যাচ্ছে, যে মাছটা আমার এখানে ছিল সে যখন মহাসাগর থেকে আবার সাগর চলে গেল, সেটা কি আমার মাছ হিসাবে গেল, নাকি যার যার হাতে পড়ে তার মাছ? দেখেন পাখিরও কিন্তু একটা সামহাও আপনি একটা ওনারশিপ দিচ্ছেন। বাংলাদেশে আমরা পাখিকে বলি অতিথি পাখি। তার মানে পাখিটা বাইরে থেকে আসছে, আমরা বলছি যে না না আমরা কিছু খাবো না, তাকে মারবো না, ফেরত পাঠিয়ে দেবো, যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। অতিথি মাছের কথা শুনছেন কখনো? নাই। সো গ্লোবাল রিসোর্সে এখনো কিন্তু ওশেন যতটা অর্গানাইজ ভাবা হচ্ছে তা না, এবং এই জন্যই কথাগুলো হচ্ছে এই কারণে যে আমরা অলরেডি মাটিটাকে নষ্ট করে ফেলছি, নদী নষ্ট হয়ে গেছে, মাটি পলিউটেড হয়ে গেছে, বাতাস পলিউটেড হয়ে গেছে, অর্থাৎ ল্যান্ড বেসড ইকোনমিক অ্যাক্টিভিটিস এর ধাক্কায় আমরা অলরেডি এটাকে ব্রাউন করে ফেলছি, শুরুতে বলছিলাম। এখন প্রশ্ন আসতেছে এই ব্রাউনটাকে আমরা গ্রিন করতে পারি কিনা, সাস্টেইনেবল করতে পারি কিনা, সেটা আমরা চিন্তা করছি। ওশেন ইকোনমি, ব্লু ইকোনমি, কিন্তু ওটাকেও গ্রিনিং করার প্রশ্নগুলো আসছে, যে আমি এখনই যখন যাব এবং আমি যখন জানি যে এই ইকোনমিটা উইল বি দি নেক্সট ইকোনমিক গ্রোথের কেন্দ্রবিন্দু, তখন সেটা যেন সাস্টেইনেবল হয়, সেজন্য এখনই আমরা অ্যাকাউন্টস গুলোকে তৈরি করার কথা বলছি যে হ্যাঁ আপনি এখনই কন্ট্রোল এবং মনিটরিং এর জন্য জানতে হবে, ইনফরমেশন গুলোকে আলাদাভাবে দেখাতে হবে। যদি আমি আলাদাভাবে দেখাতে না পারি তাহলে আমি বুঝতে পারবো না আমি কি সমুদ্রের উপরে চাপ বেশি দিলাম না কম দিলাম। এই যে সম্পদগুলো, ইভেন আপনি দেখেন সমুদ্র সম্পদ বাংলাদেশের ক্ষেত্রে সহজ এক্সাম্পল, আমার ইলিশ মাছটা সামুদ্রিক সম্পদ নাকি পদ্মার সম্পদ? এটা একটা সামুদ্রিক সম্পদ। সুতরাং এভাবে চিন্তা করেন, আমাদের সেপারেট স্ট্যাটিস্টিক্স গুলো এই কারণেই দরকার, কারণ আমি যদি এটাকে ম্যানেজ করতে চাই, কন্ট্রোল করতে চাই, তাহলে এটা লাগবে। ফিউচার ওশেন ইকোনমি কোথায় যেতে পারে? এটাও ওইসিডির একটা স্ট্যাটিস্টিক্স। তারা বলছে যে যেখানে একটু আগে মনে মনে আছে কিনা আমরা বলছিলাম, এই ডায়াগ্রামটা যদি যাই, এই ডায়াগ্রামটাতে আমরা বলছিলাম সবচেয়ে বিগেস্ট ইকোনমি হচ্ছে অফশোর অয়েল অ্যান্ড গ্যাস, তারপরে হচ্ছে মেরিন অ্যান্ড কোস্টাল ট্যুরিজম,
এখন দেখেন বলছে যে আগামী 10 বছরে, এটা কিন্তু আগামী 2030-এর মধ্যে, মেরিন কোস্টাল ট্যুরিজম মোর অর লেস 26-25% থাকবে। রিমেম্বার, ইকোনমিটা বড় হচ্ছে, বড়র 26%, তার মানে সিগনিফিকেন্ট গ্রোথ আছে। অফশোর অয়েল অ্যান্ড গ্যাস কিন্তু কমে যাবে, সো 21% নেমে আসবে, অর্থাৎ এটাও বড় হচ্ছে, কিন্তু রিমেম্বার শেয়ার কমে আসছে। বাট শেয়ার বাড়ছে কার? পোর্ট অ্যাক্টিভিটিস। সো রিমেম্বার, পোর্ট অ্যাক্টিভিটি বাড়বে, আমাদেরও পোর্ট বাড়ছে, আমাদেরও নতুন নতুন পোর্ট আসবে। ইকোনমি যত বড় হবে তত ওশেন বেসড পোর্ট অ্যাক্টিভিটি বাড়বে। মেরিন ইকুইপমেন্ট 10% হয়ে যাচ্ছে, ফিশ প্রসেসিং 9%, ফিশিং কিন্তু 9%-এ নাই। দেখেন, ফিশিং কিন্তু রাফলি যদি হিসাব করেন, এখানে ফিশিং 2%-এ চলে গেছে। তার মানে আপনি যদি চিন্তা করেন আজকে থেকে 10 বছর পরে ইকোনমিক অ্যাক্টিভিটিটা কোথায় যাবে, আমি কিভাবে প্রিপেয়ার করব আমার ইকোনমিতে, তখন ফিশিং আর ফিশ প্রসেসিংটাকে নজরে রাখতে হবে যে ইভেন তো আমি ফিশিং এ থাকছি, এটা কিন্তু ছোট হচ্ছে, এটার কন্ট্রিবিউশনটা ছোট, এর চেয়ে ফিশিং কে ধরে নিয়ে ইকোনমির অনেক অংশ আসতেছে। ফিশ প্রসেসিং, উইন্ড পাওয়ার যেটাকে আমরা বলছিলাম যে এটা হচ্ছে অনেকটা ইলেকট্রিসিটি পাওয়ারের জন্য, সেটা 8%। দ্যাট নট নেসেসারিলি আমাদের দেশে এটা হবে, আমরা ওয়েবে চলে যেতে পারি, তো বললাম আমাদের ইকোনমিক একটু সেদিকে যাবে। ট্রান্সপোর্ট 4%, শিপ বিল্ডিং 3%, বাড়ছে কারা? ইকুইপমেন্ট 10%, পোর্ট 16%। তার মানে আজকে থেকে 10 বছরের মধ্যে 7% ইকোনমিক গ্রোথ গ্লোবালি যেটা প্ল্যান করছিল কোভিড কে বাদ দিয়ে, তার একটা মেজর অংশ ওশেন ইকোনমি থেকে আসবে। বাট ওশেন ইকোনমিকে ভুলে গেলে চলবে না যে এটা একটা ইকোসিস্টেম এবং এর অনেকগুলো সার্ভিস আছে। যে সার্ভিসগুলোর কথা বললাম এটাকে আমরা প্রভিশনিং সার্ভিস বলি। ফুড, এনার্জি, যত ধরনের র মেটেরিয়াল সাগর দিচ্ছে, এগুলো প্রভিশনিং সার্ভিস। যে সার্ভিসগুলো আমি বললাম তার মধ্যে রয়ে যাচ্ছে কালচারাল সার্ভিস, যেটা ট্যুরিজম, রিক্রিয়েশন, এডুকেশন এন্ড রিসার্চ। হিউজ ইকোনমিক অ্যাক্টিভিটি, রিসার্চ এন্ড এডুকেশনটাকে ছোট করে দেখলে চলবে না, যে এর ইকোনমিক অ্যাক্টিভিটি কোয়াইট হাই। সো এটা যখন আসবে তার সাথে কিন্তু ভুলে গেলে চলবে না আনপেইড কতগুলো সার্ভিস ওশেন আমাদের দিয়ে থাকে। আমরা যদি এটাকে বাড়াতে যাই তখন এটা ছোট হয়ে যাবে, তখন আমাদেরকে পে করতে হবে এগুলোর জন্য, অর্থাৎ এগুলো ফ্রি পাচ্ছি, তখন দেখা যাবে এগুলো ফ্রি পাওয়া যাচ্ছে না, না পাইলে কি হবে? আমাদের ক্ষতি হবে। ক্ষতিটা হচ্ছে আমাদের পেমেন্ট। ইকোনমিক্সে আমরা বলি যে রিমেম্বার, রেগুলেটিং সার্ভিসটাকে নষ্ট করলে চলবে না। কিরকম? ওয়াটার হাইড্রোলজিক্যাল সাইকেল, ভেরি ইম্পর্টেন্ট সাইকেল, ওশেন এটা মেনটেন, ওশেন ক্লিন করে পৃথিবীর গার্বেজকে, ভুলে গেলে চলবে না। যদি না থাকতো তাহলে পৃথিবী আজকে এত সুন্দর থাকতো না। ন্যাচারাল হ্যাজার্ড রেগুলেশন, কার্বন সিকুয়েস্ট্রেশন, এই সবই কাজ কিন্তু ওশেনের কাজ, এবং ওশেনের এই কাজগুলো আছে, যদি না থাকে তাহলে আমার কস্টিং বেড়ে যাবে। তার মানে আমি এটা বাড়াইতে গেলে এখানেও কস্টিং বেড়ে যাবে, তখন দেখা যাবে আমার এটার ক্ষয়ক্ষতিটা হয়তো বা এখান চেয়ে বড় হবে। সেই জন্যই আমরা বলছি এই ব্লু ইকোনমিটাকে গ্রিনও করতে হবে, শুধু ব্লু করলে হবে না। সাপোর্টিং সার্ভিসেস, ফটোসিনথেসিস সার্ভিস, নিউট্রিয়েন্ট সাইকেল, সেডিমেন্ট কন্ট্রোল, স্যান্ড ফরমেশন, এগুলো সব সাগরের সার্ভিস, বিনা পয়সায় আপনি পাচ্ছেন। সো এই সার্ভিসগুলোকে যখন আপনি চিন্তা করবেন তখন এই সার্ভিসগুলোর ভ্যালুটা ইম্পর্টেন্ট। এবং ইকোনমিতে আমরা বলছি হ্যাঁ, যত দিন যাবে যত আমরা বড় করবো তখন যেন এই সার্ভিসগুলোকে না বলি, সেই জন্যই রেগুলেটরি স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা আগামী দিনের চ্যালেঞ্জগুলোকে যদি চিন্তা করি তাহলে হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস? একটা হচ্ছে নতুন পটেনশিয়ালটাকে দেখা। আমরা এখন পর্যন্ত যা করছি সেটাকে আপনি বলবেন কোস্টাল ট্যুরিজম, পোর্ট, স্মল স্মল পোর্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ পোর্টটাও কিন্তু শুধু আমার জন্য পোর্ট। পৃথিবীর অনেক দেশ কিন্তু নিজের জন্য পোর্ট তৈরি করে না, অন্যের জন্য পোর্ট তৈরি করে। রটারডাম ইজ এ গুড এক্সাম্পল। রটারডাম পোর্ট দ্বারা সারা ইউরোপের পণ্য সামগ্রী যায়, অর্থাৎ একটা ওশেন ইজ এন এন্ট্রি পয়েন্ট। পৃথিবীতে বহু দেশ আছে যাদের ওশেন পোর্ট নাই। একটা পোর্ট যখন আপনি বানাবেন তখন টার্গেট হবে আমার দেশ না, টার্গেট হবে পৃথিবীতে যে সমস্ত কান্ট্রি আমার সাথে লিঙ্ক, ল্যান্ড লকড,
তারাও আমার পোর্টটাকে ব্যবহার করবে, এবং সেই জন্য আমি সার্ভিসটাকে তৈরি করবো। ইটস এ পটেনশিয়াল বিকজ ইটস এ বিগার ইকোনমিক অ্যাক্টিভিটি। সেই জন্য আপনার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, রেগুলেশন সব লাগবে। এবং যেটা বলছিলাম, যদি এনভায়রনমেন্টাল প্রোটেকশনটা না রাখেন তাহলে আমার হবে না। থিওরিটিক্যালি, যেমন ধরেন আমরা অলরেডি 5টা মেরিন প্রোটেক্টেড এরিয়া তৈরি করে দিচ্ছি, 4টা, বাট আমাদের ওখানে কোনো গভর্নেন্স স্ট্যান্ডার্ড নাই, মনিটরিং নাই। কেন নাই? কারণ আমাদের ক্ষমতাও নেই। কিন্তু আপনি যখন ওশেন ইকোনমিতে কন্ট্রিবিউট করবেন, আপনার মাথায় রাখতে হবে যে আমার এই মেরিন এরিয়াগুলো যেন প্রোটেক্টেড থাকে, সেই জন্য গভর্নেন্স স্ট্রাকচারটাকে বাড়াতে হবে। সি পলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যখন সিতে যখন একটি বাড়বে অ্যাক্টিভিটির, অ্যাক্সিডেন্টও বাড়বে, কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ার সাথে সাথে অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বাড়বে। যখন বাড়বে তখন আমার অনেক রিসোর্স নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং রেগুলেটরি স্ট্যান্ডার্ড লাগবে, এবং সেটা কন্ট্রোল করার জন্য রুলস এন্ড রেগুলেশন লাগবে। পাইরেটস, ইকোনমিক অ্যাক্টিভিটি সিতে যত বাড়বে তত পাইরেসি বাড়বে, পাইরেটসরা আসবে। যদি চিন্তা করেন, পৃথিবীতে পাইরেটস এর ইতিহাস ইন্টারেস্টিং ইতিহাস। ভাইকিংস থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ানদের সেই পাইরেসি, ভুলে যাবেন না। পৃথিবীর বহু দেশ এই কাজই করছে। এখন সবাই গালাগালি দিচ্ছে আমরা সোমালিয়াকে, সোমালিয়া এই কাজটা করছে। বাট বে অফ বেঙ্গলকে যদি আমি প্রোটেক্ট করতে না পারি, আমার এরিয়াকে যদি আমি প্রোটেক্ট করতে না পারি, এখানে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি হবে না। কারণ পাইরেটসটা যদি এটা রেইন করে, তখন ইকোনমিক অ্যাক্টিভিটি হয় না। এবং আমি যদি এটাকে রক্ষা করতে না পারি পাইরেসি থেকে, তাহলে এখান থেকে ইকোনমিক অ্যাক্টিভিটি, ইনভেস্টমেন্ট অন্য জায়গায় চলে যাবে। তখন আমারই সাগরের যারা যাচ্ছে, আমি এবার যখন সেন্ট মার্টিনে গেলাম, তখন তারা ফিশারম্যানরা বলছিল যে কোস্টাল ফিশিং এই তারা মাছ নিয়ে ফেরত আসতে পারে না। কখনো মায়ানমারের পাইরেটস আসে, কখনো থাইল্যান্ড থেকে চলে আসে, এসে নিয়ে যাচ্ছে। সো রিমেম্বার দ্যাট পাইরেসি ইজ এন ইস্যু, এবং এটা কন্ট্রোল করা আমাদের দায়িত্ব। ইকোনমিটাকে যদি বাড়াতে হয়, তখন আপনাকে মাথায় রাখতে হবে যত বড় ইকোনমি, তার প্রোটেক্টিভ ক্ষমতা তত বড় করতে হবে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টকে ভুললে চলবে না। আজকে যে শিপটা আপনি দেখছেন, 10 বছর পরে, 15 বছর পরে শিপে ক্যাপ্টেনই থাকবে না, অটো নেভিগেশন এটা চলে যাবে। অর্থাৎ আপনি দেখবেন যে শিপগুলো নিজের মতো চলে যাচ্ছে। গোয়িং টু কাম। এই যে পরিবর্তনগুলো আসতেছে, এর সাথে তাল রেখে যদি আপনি মুভ করতে না পারেন, এর সাথে তাল রেখে যদি আমার মেরিন সায়েন্স ইনস্টিটিউট গুলো, এডুকেশন গুলোকে ইমপ্রুভ করতে না পারে, এর সাথে তাল রেখে যদি আমি আমার প্রোডাকশন অ্যাক্টিভিটিকে গিয়ার আপ না করি, তাহলে ইকোনমিটা পৃথিবীর থেকে আমরা আলাদা থাকবো। এটা মাথায় রাখতে হবে। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের এটা বুঝতে হবে। সবশেষে ক্লাইমেট চেঞ্জ এডিশনাল রিস্ক দিচ্ছে। কি রকম রিস্ক দিচ্ছে? যে সমুদ্রে যাওয়ার অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটির দিনটাও কমিয়ে দিচ্ছে। একসময় আমরা হয়তো 200 দিন সমুদ্রে যেতে পারতাম প্রোডাকশন অ্যাক্টিভিটিতে আমার নৌকা নিয়ে। এখন কিন্তু নৌকা নিয়ে যাওয়া যাবে না, কারণ সাইক্লোন স্টর্ম যদি ঘন ঘন হতে থাকে, এতদিন যেতে পারবো না। তার মানে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট প্যাটার্ন, আমার রিসোর্স প্যাটার্নটা বদলায় ফেলতে হবে। যে নৌকা নিয়ে আমি আগে যেতাম, 2 দিন বেশি থাকতে পারতাম না, এখন 15 দিন থাকতে হবে, 1 মাস থাকতে হবে। এবং তার মানে হচ্ছে সাগরে সাইক্লোন এসে রক্ষা পাওয়ার মতো ব্যবস্থা নিয়ে আমাকে যেতে হবে। তো এই যে ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জের ফলে আমার ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু যদি ঠিক রাখতে হয়, তাহলে সেটাও মেনটেন করতে হবে। সো আমি যদি চিন্তা করি যে আমি ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে ম্যানেজ করব, অ্যাকাউন্টসটাকে মেনটেন করব, তাহলে আমাকে একটা 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 করে দেখে যেতে হবে যে কিভাবে আমি ইকোনমিক অ্যাক্টিভিটিটাকে চিন্তা করতে পারি। ইভেন সল্ট প্রোডাকশন, এটাও কিন্তু এখন যেখানে আছে এখানে থাকবে না। এইভাবে যদি থাকে, এই সল্ট আপনি খাবেন না, বলবেন না না এই সল্ট স্ট্যান্ডার্ড ঠিক না। তার মানে সকল জায়গায় ইকোনমিক ইনভেস্টমেন্ট পরিবর্তন হবে। অর্থাৎ ব্লু ইকোনমিকে মাথায় রেখে আপনি এটা আশা করবেন না যে ব্লু ইকোনমি মাথায় রেখে যে ইকোনমি সাগরে চলে যাচ্ছে।
কথাটা হচ্ছে সাগর বেসড ইকোনমি। এখানে দু তিনটা কথা বলা ভালো। অনেকেই মনে করেন ব্লু ইকোনমি মানে হচ্ছে সাগরে মাছের সংখ্যা গোনা, পরিমাপ করা। আনসার হচ্ছে দিজ আর অল ইম্পর্টেন্ট, বাট ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু ফ্লো, স্টক না। প্রতি বছর আমি কি কি উৎপাদন করছি তার সংখ্যা রাখা, এবং এই সংখ্যাটা সাগরের মধ্যে না, এর অনেক অংশ কিন্তু ইকোনমিতে অলরেডি আছে, যেটা আমরা আলাদা করে স্ট্যাটিস্টিক্স তৈরি করছি না বলে আমরা বলতে পারছি না। আরেকটা হচ্ছে যে নতুন যে সুযোগটা আসছে সেই সুযোগটা ব্যবহার করার মতো আমরা পরিবেশ, রুলস এন্ড রেগুলেশন, ফাইন্যান্সিয়াল এবিলিটি, ক্যাপাবিলিটি, এগুলো আমরা তৈরি করতে পারছি। এবং এটার সাথে যেটা দরকার হবে, যদি আমি বলি যে সমুদ্র আমি আলাদা করে ফেলছি, ভারতের সাথে আমার বাউন্ডারি আছে, ইন্টারেস্টিং বুঝতে হবে বাউন্ডারি থাকলে হবে না, আমার বাউন্ডারির এই পাশ এবং ওই পাশের মাঝখানে কোনো দেয়াল নেই। যেহেতু দেয়াল নেই তার মানে আমাকে কোঅর্ডিনেট করে কাজ করতে হবে। সো ইকোনমি, ব্লু ইকোনমিকে চিন্তা করলে আমি এইভাবে দেখি, এইভাবে চিন্তা করি। ধন্যবাদ।